নমস্কার। শিল্পজগৎ ওয়েবজিন আয়োজিত ফেসবুক লাইভ দহনকালের ছায়া আজ আমাদের তৃতীয় পর্ব। আমরা আবার এসে গেছি আমাদের কিছু খুদে বন্ধুদের নিয়ে। আমাদের সঙ্গে আছে চারজন। প্রত্যেকের নামের সঙ্গে অন্তত পরিচয়টা করে নি, তারপরে দীর্ঘ আলাপে একটু দেরিতে ঢুকবো। রয়েছে সুইটি চন্দ্র, শ্রেয়সী দাস, শুভাঙ্গী সমাদ্দার এবং সেজুতি সিনহা। নমস্কার। সঙ্গে থাকুন, আমরা আজকে আবার ওদের মুখ থেকে কিছু কবিতা, কিছু গান শুনে নেব। লকডাউন চলছে, উপরন্তু এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি দেশের, এখনো ওদের মতো কচি কাচাদের মুখই আমাদের একমাত্র ছায়া হয়ে উঠতে পারে। সঙ্গে থাকুন। চলে যাব আমাদের প্রথম পর্বে। প্রথমেই আমাদেরকে গান গেয়ে শোনাবে সুইটি। শুরু কর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার প্রথম নিবেদন মিশ্র সাহানা রাগের উপর একটি রবীন্দ্রসঙ্গীত।
ধন্যবাদ সুইটি। এবার আমাদেরকে কবিতা পাঠ করে শোনাবে শ্রেয়সী দাস। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আজকে এই করে দেওয়ার জন্য আমি শিল্প জগৎ ও স্বীকৃতি দিদিকে ধন্যবাদ জানাতে চাই। এখনো আমাদের অনেকেই ভালো ছেলে মেয়ে বলতে বুঝে পড়াশোনা ও পরীক্ষার নম্বর ভিত্তিতে। তাদের মধ্যে অন্য কি প্রতিভা আছে তা কেউ কখনো খতিয়েও দেখেনি। এ প্রসঙ্গে কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলো। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে। হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা, ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনি। নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময় সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না কি ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রেয়সীকে। এবারে শুনে নেব শুভাঙ্গীর মুখ থেকে একটি কবিতা পাঠ। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশুদ্ধ লিরিক কবিতা সোনার তরী 1928 ফাল্গুনে কবি কবিতাটি লিখেছিলেন। কবির কবিতা সোনার তরী। গগনে করে তুমি ঘন বরষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ধারা ধারা ঘাস কাটা হলো সারা, খরা নদী চুড়ো ধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁধা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মোষে মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি গেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় তিনি ইহারে। ধরা পালে চলে যায় কোদো দিতে নাহি চায়, কেউ বলে নিরুপায় বাঙে দুধারে, দেখে যেন মনে হয় তিনি ইহারে। ওগো তুমি কোথা যাও কোনো বিদেশে, বাড়িতে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যা খনিতে হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লাও তরণী করে। আর আছে আজ
না গিয়েছে ভরে, এতকাল নদী কূলে চাহা নয় ছিল ভুলে, সকলে দিলাম তুলে তাহে বিহারে, এখন আমার লাহ করি না তোরে, ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার থানে গিয়েছে ভরি, তখন গগন ঘিরে ঘন মেঘ ঘুরি ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনারি তরি। নমস্কার। ধন্যবাদ শুভাঙ্গীকে। এবারে আবৃত্তি শুনবো সেজুতির কাছ থেকে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। নমস্কার। দহন, দহন শব্দের অর্থ আগুন, আগুনে পোড়া। আমাদের সমাজ এখন এক অতিমারীর দহনে জ্বলছে। ঠিক এমন সময় শিল্প সাহিত্য এবং শিল্প সাহিত্যের মতো আরো নানান পেজরা আমাদের দহন কিছুটা কমায়। এখন আমরা সবাই গৃহবন্দী, বড় থেকে ছোট সবাই। এই সময় ছোটদের মনের দহন কেবলমাত্র বুঝতে পারে তাদের মা। তাই মাকে নিয়েই আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারু মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এ গাঁয়েতে, তুমি পাড়ের গায়ে, এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পেছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবুও। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমায় চিনতে হবে, আমি তোমার অপু। ও পাড়িতে যখন তুমি আনতে যেতে জল, এ বাড়িতে তখন খাটে বল দেখি কে বল। কাগজ করা নৌকাটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেতো না গো, লইতো না গো একসাথে। দিনের বেলা ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝে পার করতে তোমার পারে নাই হো তোমার রাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাদের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি, উঠতো তারা 7 ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেতে উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই, অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে,
দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে। বাহ, চমৎকার। আচ্ছা, এবার আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই। আচ্ছা সুইটি, কোন ক্লাসে পড়ো? সুইটি? আমি কলেজে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ার আমি নাকি? কলেজে পড়ি। ফার্স্ট ইয়ার? না, সেকেন্ড ইয়ার। বাহ। না না, ফার্স্ট কোথায় ইয়ার না, সেকেন্ড ইয়ার। আচ্ছা, কোন কলেজে পড়ো? নিস্তারিণী। আচ্ছা, তোমার সাবজেক্ট কি? মিউজিক অনার্স। বাবা, বেশ বেশ বেশ। গল্পের বই তুই পড়ো? হ্যাঁ, পড়া হয়। আচ্ছা, বেশ ভালো থেকো। আচ্ছা, যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুন্সিফডাঙ্গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরুলিয়াতেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বেশ। আর পড়তে ভালোবাসো? কি পড়তে ভালোবাসো? সাবজেক্ট হ্যাঁ। বায়োলজি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্সটা পুরোটাই। সায়েন্সটা বেশি ভালো লাগে। আচ্ছা, আর এমনি গল্পের বই তুই পড়ো? হ্যাঁ, পড়ি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, সেজুতির কাছে যাই। সেজুতি কি সবচেয়ে ছোট এখানে বোধহয়? কোন ক্লাসে পড়ো সেজুতি? ক্লাস 6। আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে ক্ষুদে, তাই তো। আচ্ছা, কি পড়তে ভালোবাসো? আমি হিস্ট্রি। বাহ, বেশ বেশ। আচ্ছা, গল্পের বই তুই পড়া হয়? হ্যাঁ, মাঝে মাঝে পড়া হয়। আমার সবচেয়ে গল্পের মধ্যে প্রিয় বই হচ্ছে প্রফেসর শঙ্কু। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে ফেলুদা টেলুদাও সব পড়েছো? হ্যাঁ, হয়েছে, একটু একটু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে, আস্তে আস্তে সব হবে। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, শুভাঙ্গীর কাছে যাব। শুভাঙ্গী, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, কোথায় থাকো? ক্লাস 9। কোথায় থাকো? আমি স্টেশন পাড়ায় থাকি, পুরুলিয়ায়। আচ্ছা, পুরুলিয়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা সবাই আমাদের সম্পাদক মৃন্ময় মাঝির পাড়ার লোক, তাই তো? মানে পুরুলিয়াতেই সবাই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি পড়তে হ্যাঁ, ভালোবাসো? কি পড়তে ভালোবাসো শুভাঙ্গী? আমার ইংলিশ সাবজেক্ট অনেক ভালো লাগে পড়তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লকডাউনে পড়াশোনা কেমন হচ্ছে? মানে ইংলিশ তোমাদের পরীক্ষা ব্যবস্থা কি? সাবজেক্ট। আচ্ছা, বলছি লকডাউনে পড়াশোনা চলছে তো, মানে অনলাইন ক্লাস হচ্ছে নাকি? পরীক্ষার ব্যবস্থা তো এখনো কিছু। হ্যাঁ, অনলাইন ক্লাস হচ্ছে, এবার সেই, নিজেকে তো করতে হবে। যা সবটাই ঝুলে হচ্ছে আছে। সেটা তো বোঝা যাচ্ছে, নিজেকে তো করতে হবে। হ্যাঁ, বলো বলো। সবটাই ঝুলে আছে। এবার সেই ধরো কিছু কিছু জন স্কুলে নির্ভরেই পড়াশোনা করছে, তাই তাদের কি সেই অসুবিধা? হয়তো স্কুল বন্ধ, তারা হয়তো অনেক পড়াশোনা স্কুলে নির্ভরের উপরেই তারা অনেক ভালো পড়াশোনা করছে, তাদের কি একদম অবস্থা? একদম একদম। অনেকে খেতে পাচ্ছে না, এই সেই লকডাউন হয়ে সত্যি অনেক অসুবিধা হয়ে এসেছে। সেই সেই ঠিক আছে, তবুও তোমরা সবাই একটু ভালো থাকার চেষ্টা করো, একটু পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করো। আহ এইভাবে লকডাউনে জাস্ট সবকিছু বন্ধ করে দিল, মানে বিশেষত পড়াশোনাটার প্রতি যেন অবহেলাটা সবচেয়ে বেশি রাষ্ট্রের, কেন জানি না। যাই হোক, একদম আহ একদম। আমরা আমরা চলে যাব আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তাদের কয়েকটি মন্তব্য একটু পড়ে নেব। আছেন জয়তী দেওঘরিয়া, শুভ সন্ধ্যা। আহ রয়েছেন মোহন দাস, এই মোহন ছাত্রী, শুভ সন্ধ্যা। আহ
ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকবার জন্য। রাজীব সরকার আছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, সকলের সঙ্গে থাকুন। মোনালিসা সরকার, শুভ সন্ধ্যা। অঙ্গনা সিংহ রয়, খুব সুন্দর সুইটি দিদি। আহ অঙ্গনা অঙ্গনা আমাদের আগের পর্বে ছিল আমাদের সঙ্গে। আহ, সকলে আমাদের সঙ্গে থাকুক। আমরা আছি শিল্পজগৎ ওয়েবজিন আয়োজিত দহনকালের ছায়া তৃতীয় পর্বে। সকলকে আমাদের সঙ্গে পেয়ে আমরা কৃতজ্ঞ হয়েছি, এবং শিল্পজগৎ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তার জন্য ধন্যবাদ সম্পাদক মৃন্ময় মাঝিকে আর সহ সম্পাদক সৌমেন চট্টোপাধ্যায়কে। ওদের ভালো হোক, সর্বোপরি ওদের ভালো হোক। রয়েছেন জ্যোতির্ময় সাহা, সকলকে শুভ সন্ধ্যা, সকল শিল্পীদের শুভেচ্ছা, ধন্যবাদ। সঙ্গে থাকুন, আপনারা সকলে সঙ্গে থাকুন। কলের কৃতদাস কবি দাদা সঙ্গে আছেন, সবার জন্য শুভ ভাবনা। ধন্যবাদ দাদা, আপনি সেই প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন। আপনারা থাকুন, আপনারা থাকলে তো আমরা সাহস পাই। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আর সবচেয়ে বেশি করে ধন্যবাদ আমাদের এই খুদে বন্ধুদের, যারা এভাবে আমাদেরকে পারফরমেন্স দিচ্ছে, এবং এগুলোই আমাদের কাছে সবচেয়ে বড় বেশি পাওয়া, এই আর কি। চলে যাব দ্বিতীয় পর্বে। প্রথমেই যাব সুইটির কাছে। সুইটি একটা গান শোনাবে। তার আগে বলে নি, সুইটি তুমি এই হেডসেটটা একটু কানে দিয়ে নাও, কারণ ওই হারমোনিয়ামের সাউন্ডটা বড্ড বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে নিলে তোমার গলাটা একটু বেশি করে শুনতে পাবো আমরা। আমার পরবর্তী নিবেদন আমার নয়ন ভুলানো একটি রবীন্দ্রসঙ্গীত।
আকাশ বিলায় তারে তারে যদি তোমার আকাশ বিলায় তারে তারে যদি তোমার সোনার ডোর মাঝে আমার হিয়ার মাঝে শহর হবে সন্ধ্যালা আমি কি ধন্যবাদ ধন্যবাদ সুইটিকে। আসলে হারমোনিয়ামটার জন্য একটু সমস্যাই হচ্ছে যে গলাটা ভালো শোনা যাচ্ছে না, কিন্তু এছাড়া আর কোনো উপায় তো নেই, মানে হারমোনিয়াম ছাড়াও মোবাইলটা রাখবেই বা কোথায়। যাই হোক, দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ, এত সুন্দর গানটা কেবল ওই একটা টেকনিক্যাল সমস্যার জন্য এভাবে শুনতে পারলাম না আমরা। একটু সমস্যা হলো, শোনা গেছে, অবভিয়াসলি শোনা গেছে, কিন্তু একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী আমাদেরকে একটা কবিতা পড়ে শোনাবে আবার। এরপর আমি কবি সুবোধ সরকারের লেখা কবিতা ময়ূরপঙ্খীটি আবৃত্তি করে শোনাবো। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন। বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনোদিন গিয়ে নিয়ে আসবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোর ভইয়ে দেব তাকে। সে তার 4 বছরের দাদা রোড়বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের ভিতর বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাত থেকে। ছোট্ট ছোট্ট কচি কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না? হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী তুলে আনতে? পারি নাকি? ধন্যবাদ। ধন্যবাদ শ্রেয়সীকে। এবার আমরা চলে যাব সেঁজুতির কাছে। এই কিছুদিন আগে আমাদের রাজ্য এবং প্রতিবেশী রাজ্য একটি ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিল। এই ঝড় নিয়ে আমার দ্বিতীয় নিবেদন কবি মৈত্রেয়ী দেবীর লেখা কবিতা ঝড়।
ও মা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো। হঠাৎ থেকে থেকে অন্ধকারের সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা, ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুল তলা, কালো চাপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জানি করলে আমার মন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে। কালির দোয়াত কেমন করে হঠাৎ দিলে ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে। আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, সাত সাগরের পারে। ধন্যবাদ সেনজ্যোতিকে। এবার চলে যাব শুভাঙ্গীর কাছে। শুভাঙ্গী, একটি কবিতা পড়ে শোনাও। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনের ছদ্মকে বাধা দেয় রাষ্ট্রের স্বৈরাচারী আইন। আজকে পৃথিবীতে এমন দৃষ্টান্ত বিরল নয়। হাসির মোড়কে এই সত্যকে জানিয়েছে কবি সুকুমার রায় তার 21 আইন কবিতায়। শিব ঠাকুরের আপন দেশে আর কারো ঝড় বলে এসে কেউ যদি তাই পিছলে পড়ে, প্যাদা এসে পাকড়ে ধরে। কাছে কাছে হয় যে তার 21 টাকা দণ্ড তার। শেখায় সন্ধ্যে 6টার আগে হাঁটতে হলে টিকিট লাগে। হাঁটলে পরে 3 টিকিটে দমদমাদম লাগায় পিঠে। কোটালিশে লস্যি ধরে 21 টাকা হাঁকিয়ে মারে। কারো যদি চাকরি নড়ে 4টি টাকা মাসুল ধরে। কারো যদি কোপা যায় 100 আনা ট্যাক্সও চায়। গুজিয়ে পিঠে খুঁচিয়ে খায় পেলাম ঢোকায় 21 পার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক যায়নি পার, রাজার কাছে খবর ছোটে পল্টনীরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাঁটার চল জেলায়। নমস্কার। ধন্যবাদ শুভাঙ্গী। ধন্যবাদ। সবাই একটা করে কবিতা পড়লো, আমি একটা ছোট্ট কবিতা পড়বো এবার। আলোক সরকারের শোনো জবা ফুল বইটি থেকে পড়ব 9 নম্বর কবিতাটি। নতুন ফুল, তুমি পুরনো হয়ে যাচ্ছ। তুমি বারবার রোদ্দুরের মধ্যে যাও কেন? যেও না। সারা দুপুর তোমার রোদ্দুরের দিকে যাওয়া ভাবি। ভগবানকে বলি সূর্যকে আড়াল করা যায় এমন একটা ঢাকনা দাও আমাকে। সব নতুনের জন্য ঝলমল ঝকঝক ঢাকনা। নতুন ফুল কত তাড়াতাড়ি পুরনো হয়ে যায়। এইটুকুই ব্যাস। এবার চলে যাব
আমাদের ভালো লাগলো। তৃতীয়, হ্যাঁ, পড়ো আলোক সরকারকে, হ্যাঁ, পড়ো। সত্যি দারুণ দারুণ। অসম্ভব ভালো, অসম্ভব ভালো, মানে সত্যি কবিতা, কবিতা একে বলে। আচ্ছা, চলে যাব তৃতীয় পর্বে। চলে যাব আবার সুইটির কাছে, শুনে নেব একটি গান। যদিও হারমোনিয়াম তার মধ্যে ব্যাগড়া দেবে, কিন্তু তবুও আমরা এই যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, লড়াই আমাদের চলবে। নমস্কার, আমার পরবর্তী নিবেদন মিশ্র গুণ ও কেলি গানের একটি রবীন্দ্রসঙ্গীত।
নমস্কার। আচ্ছা, সুইটি, বলছি যে তুমি কোনো একটা গান আমাদেরকে একটু খালি গলায় শোনাতে পারবে? মানে এত হারমোনিয়ামের সাউন্ডটা এতটা উচ্চকিত হয়ে গেছে, যদি পারো একটা শোনাও না, তাহলে একটু আচ্ছা গলাটা মানুষের কাছে পৌঁছয়, এই আর কি। আচ্ছা ঠিক আছে। আমি যে গানটা করলাম এই গানটাই কি আমি করবো খালি গলায়? তোমার যা ইচ্ছা, যে মানে তোমার যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো সেটাই করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। ঠিক আছে। জননী তোমার করুণ চরণ খানি হেরিনু আজি অরুণ কিরণ রূপে জননী তোমার করুণ চরণ খানি জননী তোমার মরণ হরণ বাণী জননী তোমার মরণ হরণ বাণী নীরব গগনে ভরে ওঠে চুপে চুপে জননী তোমার করুণ চরণ খানি তোমারি নমিহে সকল ভুবন মাঝে তোমারি নমিহে সকল জীবন কাছে তোমারি নমিহে সকল ভুবন মাঝে তোমারি নমিহে সকল জীবন কাছে তনু মন ধন করি নিবেদন আজি তনু মন ধন করি নিবেদন আজি ভক্তি পাবন তোমার পূজার ধূপে জননী তোমার করুণ চরণ খানি। নমস্কার। বাহ বাহ বাহ, চমৎকার। প্রথমত এত এত কঠিন গান বাছাটাই তো একটা দারুণ সাহসের ব্যাপার। হ্যাঁ, তারপরে গলাটা দারুণ মিষ্টি, গলাটা দারুণ মিষ্টি। আহা, খুব ভালো ধন্যবাদ। লাগলো। হ্যাঁ, আচ্ছা, এবার চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী আমাদের একটা কবিতা পড়ে শোনাবে আবার। আমার পরবর্তী নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো।
দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দাড়ি যেন আঘাত হলো শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত রে শূন্য ঘরে কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ছলে। ছিন্ন শয়ন টেনে নেই আগিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। ধন্যবাদ। ধন্যবাদ শ্রেয়সীকে। চলে যাব আমাদের সবচেয়ে খুদে বন্ধু সেজুতির কাছে। সেজুতির মুখ থেকে শুনে নেব আরেকটি কবিতা। মা ও সন্তানের ভালোবাসা নিয়ে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আমরা এখানে সবাই কম বেশি জানি। কিন্তু 100 বছর পর বীরপুরুষের মায়ের কি হলো? তিনি এখন কোথায় আছেন, কি করছে? এই নিয়ে আমার পরবর্তী নিবেদন বীরপুরুষের মা, কবি মল্লিকা সেনগুপ্ত। মনে করো যেন বিদেশ ঘুরে খোকাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। একলা মা আর একলা ছেলে। ডাকাতগুলো দেখতে পেলে কি হবে বল? বীরপুরুষ খোকা, তুই করবি যুদ্ধ আর আমি রইব বোকা। স্পষ্ট বলছি তা হবে না আর। তুই ওদের তীর ছুড়লে আমিও দেব মার। 100 বছর পার করে মা বদলে গেছে। রোরো এখন মায়ের পিঠে চড়ে দেশ বিদেশে ঘোরো। তবু এমন তেপান্তরের মাঠে ডাকাত এলে আগুন জেলে কাঠে মা আর ছেলে দুজনে লড়বো যুদ্ধ। হারবো জিতবো আমরা অনিরুদ্ধ। ওদের AK-47 থাক, ভয় পাবো না, আমরাও দেবো হাঁ। জনমানুষ জোট বাঁধুন গ্রাম শহর থেকে। আওয়াজ পেলে পালাবে প্রত্যেকে। তুই বলবি মা গো, তোমার কি জোর দুই হাতে। আমি বলবো ভাগ্যে রোরো ছিল আমার সাথে। ধন্যবাদ সেজুতিকে। আমরা চলে যাব আমাদের শেষ পর্বে। মানে ওই কয়েকটা আমরা ভাগ করেছি আর কি। ছোটরা নিজেদের মধ্যেই ভাগাভাগিটা করে নেয়। ওরা
কয়েকটা কবিতা নিজেরা বেছে আমাদেরকে পাঠায়, আমরা সেই অনুযায়ী জাস্ট ব্যাপারটাকে লিড দিই, এই আর কি। চলে যাব শেষ পর্বের দিকে। প্রথমেই আমরা শুনে নেব সুইটির কাছ থেকে। এখন ও একটি আবৃত্তি করবে। ও বায়না করেছিল যে গান ছাড়াও ও একটি আবৃত্তি করবে, ফলে একটি করতেই দিতে হবে, কিচ্ছু করার নেই এখানে। হ্যাঁ, আমার প্রথম নিবেদন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মে এক কথা বলে, কিন্তু ভিন্ন নামে আমরা সবই শুনি। কিন্তু মনে ঘৃণার চাষ করেই যায় এ প্রসঙ্গে কবি শুভ দাশগুপ্তের হায় ঈশ্বর। পৃথিবীর সমস্ত চার্চে যথাবিহিত সম্ভ্রম ও শ্রদ্ধার সঙ্গে পড়া হয় ও শোনানো হয় মহাগ্রন্থ বাইবেল। কয়েক কোটি মানুষ প্রতিদিন শোনে। পৃথিবীর সমস্ত মসজিদে উচ্চারিত হয় পবিত্র কোরআন। ধর্মপ্রাণ কয়েক কোটি মানুষ শোনে। পৃথিবীর সমস্ত মন্দিরে প্রতিদিন ঘণ্টা কাসর সহযোগে উচ্চারিত হয় বেদমন্ত্র। কয়েক কোটি মানুষ মন দিয়ে শোনে। বাইবেল, বেদ, কোরআনে যা যা বলা আছে তা আমরা শুনি কিন্তু মানি না। বলা হচ্ছে প্রেম, বলা হয়েছে ভালোবাসা, বলা হয়েছে সহমর্মিতা, সহিষ্ণুতা, বলা হয়েছে শ্রদ্ধা, সম্মাননা। আমরা এসব ভারে ভারে কথা শুনি এবং ভুলে যাই। ভুলে গিয়ে আমরা হিংসার চাষ করি ঘরে, বাইরে, অন্তরে, হৃদয়ে। হিংসা আর ঘৃণা বিষবৃক্ষের মতো ডালপালা মেলে, ক্রমে বড় হয়, আরো বড় হয়। বিষবৃক্ষের ছায়ায় ঘন অন্ধকার নেমে আসে। অন্ধকারে আমরা পরস্পরকে চিনতেও পারি না, বুঝতেও পারি না। কেবল বিষ মাখানো তীর ছুড়ে, তীরগুলি সরাসরি ঈশ্বরের বুকে বেঁধে। আমরা মসজিদ, মন্দির, গির্জা জানি, ঈশ্বরকে জানি না। নমস্কার। ধন্যবাদ সুইটি। চলে যাব আবার শ্রেয়সীর কাছে, শুনে নেব একটি কবিতা। এখনো আমাদের চারপাশে সাধারণ প্রান্তিক মানুষেরা, যারা পরিবেশের প্রতিকূলতার সাথে লড়াই করে দিন অতিবাহিত করে। ঠিক তাদের নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ডে পরিণত হব। তারপর সে উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। ধন্যবাদ। বাহ, চমৎকার। চলে যাব শুভাঙ্গীর কাছে, শুনে নেব ওর একটি আবৃত্তি। আমার পরবর্তী নিবেদন
কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা মন্দ বরাত। টিকটিকি 3 বার করে যদি টিকটিক, সুরে নাকি সব কিছু ভুলে যায় ঠিক। তাই ভাই খেতে খুঁটে সব মাছ বাঁচাতে 6,000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই, হতভাগা বাজেগুলো টিক টিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হাত টাটালো যে বক্ষ। মুখে দিয়ে ফেনা ওঠে বৃথা হয়ে জব্দ, শয়তান গুলো মুখে করে না তো শব্দ। এইভাবে 3 মাস মিছে করি চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের চড়াতে আমি পাগল হবই ঠিক, 6,000 টিকটিকি বলে দিল ঠিক। কবিতা বাছাইটা চমৎকার হয়েছে, আমার বড্ড পছন্দ হয়েছে। মানে শুভাঙ্গীর কবিতা বাছাইটা দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সবারই ভালো হয়েছে, আমি কাউকেই নিরুৎসাহ করতে চাইছি না, কিন্তু শুভাঙ্গীরটা আসলে ওই ছড়া ধাঁচের কবিতাগুলো মানে পড়লে না এত সুন্দর লাগে, ও পড়ছেও খুব ভালো। তবে ওর সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, এটা ঠিক। সেটা হয়তো ওই যান্ত্রিক গোলযোগ, আমাদের তো হ্যাঁ, সকলের উপরে অসুবিধা এখন। হচ্ছে, এটা কিছু হ্যাঁ, অসুবিধা হচ্ছে, কিন্তু ধন্যবাদ এত কিছু বলার জন্য। না না, খুব ভালো হয়েছে, বাছাইটাও ভালো হয়েছে এবং বলাটাও খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে, দর্শকরা সবাই দেখছে, সবার ভালো লেগেছে নিশ্চয়ই। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে চলে যাব আবার সেজুতির কাছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে এসে পৌঁছেছি। একেবারে শেষে আজকে একটা নিয়ম ছাড়া একটা ব্যাপার হবে, সেটা পরে বলছি, সেটা একটা চমক। সেজুতির কাছ থেকে আগে একটা কবিতা পাঠ শুনে নি, তারপরে হবে সেসব। শিশু শ্রম প্রতিবাদে আমার পরবর্তী নিবেদন মেয়ের মতো, কবি দেবব্রত সিংহ। আমার নাম ববিতা মণ্ডল, বয়স 9 বছর, বাড়ি দমদম ক্যান্টনমেন্টের মাঠকলের বস্তি। এখানে দিদিমণির ফ্ল্যাটে থাকতাম, কাজ করতাম। কি কাজ? কাজের লোকের কাজ। দাদাবাবু দিল্লিতে, দিদিমণি কলকাতার আপিসে। ঘরে 11 মাসের বাচ্চা, আমি সব সামলে দিতাম। বাচ্চা আগলাতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, তার পটি পাল্টে দিতাম, একটু বাসন মেজে দিতাম, রান্নাঘরে কাজের মাসির সঙ্গে হাত লাগাতাম, এমনকি রাতের বেলা দিদিমণির পা টিপে দিতাম। তবু কেমন মেরেছে দেখো, কেল বাড়ি দিয়ে মেরেছে। পাশের ফ্ল্যাটে শুনতে পাবে বলে জলের কল খুলে দিয়ে মেরেছে। আমার মুখের দিকে তাকিয়ে দেখো, কেমন বাড়ি মেরেছে এলো পাথারে। আমার গালে, কপালে, চিবুকে কেমন দাগ বসিয়ে দিয়েছে দেখো। কেন মারলো? কেন অমন করে? কি করেছিলে তুমি? চুরি। কি চুরি? বিস্কুট। বিস্কুট? খিদে পেয়েছিল খুব, রান্নাঘরের কৌটোতে ছিল বিস্কুট, তাই ফেলেছি খেয়ে। বিস্কুট খাওয়াতে এমন মার? মারের চোটে হাসপাতাল, বরানগরের বড় হাসপাতাল। কোথায় ম্যাডাম, কোথায়? সাত সকালে তার ফ্ল্যাট বাড়িতে উটকো লোকের জটলা। সেই জটলার মাঝে ঘিরে ধরল মিডিয়া। ম্যাডাম বললেন, কি বলছেন উল্টো পাল্টা? আমি তো ওকে মারিনি, ভয় দেখিয়েছি মারে। আজ না হয় চুরি করেছে বিস্কুট, কদিন পরে ওই নেবে নেকলেস। কিন্তু ম্যাডাম, 9 বছরের নাবালিকাকে কাজের লোক হিসেবে রাখা কিন্তু অপরাধ। ভারতীয় দণ্ডবিধি অনুসারে নাবালিকা রাখা দণ্ডনীয় অপরাধ।
নাবালিকা পরিচারিকা? সে আবার কি? কে নাবালিকা, কে পরিচারিকা? আমি তো কাজের লোক হিসেবে রাখিনি ওকে। তাহলে রেখেছিলাম মেয়ের মতো করেই রেখেছিলাম। ধন্যবাদ সেঞ্জুতিকে। অনুষ্ঠানের বললাম একেবারে শেষে এসে পৌঁছেছি। এবার আমি একটা ছোট্ট কবিতা পড়বো, তারপরে আমাদের জন্য সেই চমক। ধান একটু আস্তে, একটু আস্তে। আবার আলোক সরকারকেই পড়বো আজকে। পড়বো 12 নম্বরের কবিতাটি। পড়ছি শোনো জবা ফুল থেকে 12 নম্বরের একটি কবিতা। 12 নম্বর। যাকে দেখবো বলে মুখ ফেরালুম সে নেই, থাকার কথাও ছিল না। মুখ ফেরানোটুকু আছে, অন্ধকার হবার আগে আছে, অন্ধকার হবার পরও। কবিতা আসলে কত কম শব্দে, কত কম কথায় এত এত বেশি করে বুঝিয়ে দেওয়া, এগুলো বোধহয় এত বড় কবির পক্ষেই সম্ভব। আলোক সরকারকে প্রণাম জানাই। চলে এসছি একেবারে শেষে। এবারে আমার সুইটির প্রতি আরেকটি দাবি আছে, সেটা হচ্ছে আরেকটা গান যেটা তুমি একেবারে শুরুতে গেয়েছিলে, সেইটাকে বাপু আমাদেরকে কিন্তু একটু হারমোনিয়াম ছাড়া শোনাতে হবে। হ্যাঁ, এটা আমাদের দাবি, মানতেই হবে। আচ্ছা, অবশ্যই একদম, এটা দিয়েই আমরা অনুষ্ঠানটা শেষ করব। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। চলে যাব সরাসরি সুইটির গানে। হারমোনিয়ামটা বড্ড জ্বালাচ্ছিল, ওটাকে এবার মানে একটু সরিয়ে রাখাই ভালো। হ্যাঁ, চলে যাই, গানে চলে যাই একদম। মিশ্র সাহানা রাগের উপর একটি রবীন্দ্রসঙ্গীত। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। এই রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। বাহির তার ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধে এক কর। বাহির তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধে এক কর। শুষ্ক হৃদয় কর প্রেমেশ্বর সুতর, শূন্য নয়নে আলো পূর্ণ প্রভা। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। অভয় দারু তব করো হে অবারিত, অমৃত সুতব করো তুষারিত। গগনে গগনে করো প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা। সব ভক্তি তব আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত যত
করুণত তব পদে সব ভক্তি তব আনই পরিষদে বিমুখ চিত্ত যত করুণত তব পদে রাজধীশ্বর তব চির সম্পদ সব সম্পদ কর হত গর্বা সফল কর হে প্রভু আজি সভা সফল কর হে প্রভু আজি সভা এই রজনী হোক মহোৎসবা সফল করো হে প্রভু আজি সভা সফল করো হে প্রভু আজি সভা। বাহ, এই তো বেশ। হ্যাঁ, সফল করুক ঈশ্বর। আমাদের এই আড্ডাটাকেও আরো অনেক দূর নিয়ে যাক। মৃন্ময় মাঝি জিন্দাবাদ। একদম এভাবে শিল্প জগৎ এগোক, শিল্প জগৎ আরো অনেককে এভাবে যেন প্ল্যাটফর্ম দিতে পারে। সকলকে নিয়ে এভাবেই যেন আমরা দমনকালের ছায়ায় বারবার ফিরে আসতে পারি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, লকডাউনে একটু পড়াশোনা করো। আর কি বলবো, চলো আজকের মতো এই অবধি। ভালো থাকুন আপনারা সবাই, সঙ্গে থাকুন শিল্প জগৎ ওয়েবজিনের। ধন্যবাদ সকলকে, নমস্কার। বাবা